কই গো, খাবারটা দাও, খুব খিদে পেয়েছে যে। এলেন খেতে। ঘরে যে কিছু নেই সেদিকে হুঁশ আছে। ছেলেগুলো সেই না খেয়েই ঘুমিয়ে পড়ল। খাবার নেই, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ো। ধুর, আমার আর ভালো লাগে না। বাড়িতে না আস্তে আস্তেই শুরু হলো। এই বলে রতিকান্ত বাবু বাড়ি থেকে বের হয়ে গেলেন। এই জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো আত্মহত্যা। সামনের ওই কবরখানায় গিয়ে আত্মহত্যা করব, আর কেউ টেরও পাবে না, বাধাও দিতে আসবে না। এই ভেবে রতিকান্ত বাবু বাড়ি থেকে বের হয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। তখন গরমের দিন, ফুটফুটে জ্যোৎস্নার রাতে কবরখানাটিকে দেখে রতিকান্ত বাবু মুগ্ধ হয়ে গেলেন। তিনি কবরখানার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন এক কবর সৌধের মসৃণ চাতালে শুয়ে পড়লেন। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও গেলেন। তার ঘুম ভাঙল একজনের ধমক শুনে। চোখ চেয়ে দেখলেন একজন দীর্ঘ চেহারার ইংরেজ সাহেব দাঁড়িয়ে। তার নীল চোখ দুটো যেন চকচক করছে। What nonsense is this? Get down! রতিকান্ত বাবু ধমক খেয়ে চাতাল থেকে ঝাঁপ দিলেন। কি নাম আছে তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানার মধ্যে আসিয়াছ কেন? আমি ভুল করে চলে এসেছি সাহেব, আর কখনো আসবো না। আর কখনো আসিবার সময় তুমি পাইলে তবে তো তুমি আসিবে। আমি তো এক্ষুনি তোমাকে গলি করিয়া মারিয়া দিবে। রতিকান্ত বাবু আত্মহত্যা করবেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে এবারের মতো ক্ষমা করুন সাহেব। আমি এর আগে এখানে কখনো আসিনি, আর আসবও না। বহু দুঃখে এখানে এসেছিলাম। দেখুন, এটা আমি খেয়ে এখানে সুইসাইড করব বলে এসেছিলাম। কি ওঠা? বিষ এটা। খয় দেখি। এটা খাইলে ইঁদুর ছুঁচা মরিবে। তুমি কেন মরিবে? একবার বমি করলেই তো বাঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে। তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াইবে লোককে, তা যাক, কিন্তু তুমি সুসাইড করিতে আসিয়াছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাইতেছি, তুমি সেখানে বাঁচিয়া মরিয়া যাইতে চাইতেছ কি কারণে? আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই? তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে আমি রাত দুপুরে তোমার সঙ্গে এখানে নকশা মারিতে আসিতাম। তুমি যে কবরের ওপর শুয়ে আসো, এটাই আমার কবর। ও, বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তাহা শুনিয়া তোমার লাভ কি? তোমরা স্বদেশীরা একদিন আমাকে গলিয়ে করিয়া মারিয়াছিলে। তা হতে পারে, কিন্তু আমি স্বদেশী ফদেশী নয় সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন সাহেব। ড্যাম ফুল ব্লাডি ইডিয়ট! তুমি মরিতে আসিয়াছ যদি, তো বাঁচিবার জন্য এমন ছটফট করিয়াছ কেন? কান ধরিয়া উঠবস করো। এইবার আমাকে সত্য করিয়া বলো তো, তুমি এখানে মরিতে আসিয়াছ কেন? আমার দুঃখের কথা কি বলবো সাহেব, বড় কষ্টের দিন যাচ্ছে আমার। খুব গরিব লোক আমি, তার উপর চাকরিটা খোয়ালাম। চাকরি খাইলে কেন?
চুরি করিয়াছিলে না ঘুষ খাইয়াছিলে? ওসব কিছু নয় সাহেব, কোম্পানিটাই উঠিয়া গেল। ফের মিথ্যা কথা বলিতেছ। উঠিয়া গেল না উঠিয়া দিলে? কোন কোম্পানি কি শুধু শুধু উঠিয়া যায়? তুমি তাহলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ, পেট ভরিয়া খাইতে পাও না? হ্যাঁ, আমার বউ ছেলে মেয়ে সবই আছে। আমি এখন এমনই অভাবে পড়েছি যে নিজেও খেতে পাই না, তাদেরও খেতে দিতে পারি না। এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে? মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পাড়িয়া উহাদের খাইতে দিতে, এই তো? ইডিয়ট, তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না সাহেব। ঠিক আছে, তোমার সব কথা শুনিলাম। তোমার সুসাইড করিবার প্রয়োজন নাই, তোমাকে এই গিনি দিতেছি। তুমি এইটা লইয়া যাও। এইটি বিক্রি করিলে তুমি অনেক টাকা পাইবে। এই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে, আমি তোমাকে আবার গিনি দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না। যদি বলো আমি তোমাকে মারিয়া ফেলিব। রতিকান্ত বাবু গিনিটা পকেটে পড়ে কবরখানার বাইরে এসে একবার গিনিটা বার করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কিনা। কেননা এতক্ষণ যা ঘটে গেল তা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হাত দিতে ধাতব গিনিটা হাতে ঠেকলো। এই তো রয়েছে, তবে তো মিথ্যে নয়। কেননা তার বারবার মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ তিনি যা দেখছেন তা সবই সত্যি। রতিকান্ত বাবু পরের দিন গিনিটা একটি জুয়েলারি দোকানে বিক্রি করতে গেলেন। গিনি দেখে তিনি বললেন, কি ব্যাপার রতিকান্ত বাবু, এ মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গেছিলেন। দু একদিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু জমানো ছিল, এতদিন বেচিনি, এখন অভাবের জ্বালাই বেচতে এসেছি। তা বেশ করেছেন। তবে একটা কথা, আপনার যখনই এগুলো বেচবার দরকার হবে তখনই আমার দোকানে চলে আসবেন, কেমন? কেননা এই জিনিস আমরা দাম দিয়ে কিনলেও আমরা এগুলো নষ্ট করব না। কই গো গিন্নি, এ নাও টাকা। ও বাবা, এত টাকা কোথায় পেলে তুমি? এই যে বললে তোমার চাকরি নেই। চাকরি সত্যি নেই, আপাতত ছোটখাটো একটা কাজ জুটিয়ে নিয়েছি, তবে দিনে নয় রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো? না, আর হলেও তোমার তাতে কি? খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব, তুমি তো করবে না। আমি টাকা আনবো আর তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা গলাবে না। রতিকান্ত বাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গ তুললেন না, সাহেবের কথাও বললেন না। তবে পরের দিন থেকে রোজই সন্ধ্যার পর চাকরি করতে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং সোজা কবরখানায় যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজের হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্ত বাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনিও উপহার দিতেন। এইভাবে দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্ত বাবু ধরা পড়লেন পুলিশের হাতে। দোকানদারের কারসাজিতেই হোক বা অন্য যে কোনো ভাবেই হোক, রতিকান্ত বাবু পুলিশের শিকার হলেন। বল, এগুলো কোথায় পেয়েছিস? এগুলো আমার পূর্বপুরুষের সম্পত্তি। আর কতগুলো আছে? আর নেই স্যার, এই একটাই ছিল। মিথ্যা কথা বলছিস, কেননা এই গিনির একটির সাথে আরেকটির মিল নেই, অনেক সময়ের পার্থক্য। কাজী একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলি গিনি কি করে থাকতে পারে? অ্যারেস্ট করে নিয়ে যাও একে, আর এর ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখো কিছু পাওয়া যায় কিনা।
ছেড়ে দিন বাবু, উনি কিছু করেননি। যতক্ষণ না উনি সত্যি কথা বলবেন ততক্ষণ ওনাকে ছাড়া যাবে না। আমার তখনই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছো তুমি। রোজ সন্ধ্যায় বের হতে আর ফিরতে সেই রাত 12টার পর। এখন কি করব আমি? শোনো, এই গিনি আমি চুরি করিনি, এটা এক সাহেব আমাকে দিয়েছেন। উনি কবরখানায় থাকেন। যেভাবেই হোক একবার সাহেবের সাথে দেখা করো, এই বিপদের কথা জানিয়ে আসো। ও বাবা, কবরখানায় ঢুকে আমি সাহেব ভূতের সাথে কথা বলবো? ও বাবা গো, একই তো আমার ভূতের ভয়। তা অবশ্য ঠিক, তবে তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো। তবে খুব সাবধান, ভুলেও যেন কারো কাছে এ কথা বলো না। না, তা বলবো কেন? কিন্তু আমি সাহেব ভূতকে চিনব কিভাবে? সে সব বলে দিচ্ছি আমি। এই বলে রতিকান্ত বাবু একটা সাদা কাগজের উপর দু এক কথায় নিজের বিপদের কথা লিখে দিলেন, আর নিচে লিখলেন, প্লিজ হেল্প মি। তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে যেতে হবে। গৃহিণী চিঠিটা নিয়ে গিয়ে দিনের আলো থাকতে থাকতে সাহেবের কবরের উপর রেখে আসে। রাত 1টা। থানায় লকআপের ভিতর দারোগাবাবু রতিকান্ত বাবুকে জিজ্ঞাসাবাদের উপর জিজ্ঞাসাবাদ করে চলেছেন। ড্যাম ফুল ব্লাডি ইডিয়ট! এমন সময় হঠাৎ এক কাণ্ড। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে দাঁড়ালেন তাকে দেখেই সকলে চমকে উঠলেন। দারোয়ান থেকে ওসি পর্যন্ত সকলে স্যালুট করলেন তাকে। সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে সকলে কাঁপতে লাগলেন। কে ইনি? পুলিশ কমিশনার? না, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন? কিন্তু ইউনিফর্ম তো সার্জেন্টের। এই অসাধারণ ব্যক্তিত্ব! কে ইনি? খাঁটি ইংরেজ সাহেব। কে ইনাকে পাঠালো? আমার ঘরের এরকম অবস্থা কে করিয়াছে? হু আর ইউ? আমি এই থানার ওসি। ইউ ব্লাডি ফুল! টেল মিস্টার ট্রেগার, ইউ আর রিয়েলি আনফিট ফর দিস পোস্ট। এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়াছ কেন? একে আমরা স্মাগলার সন্দেহে ধরে রেখেছি। ব্লাডি ফুল! হি ইজ এ ভেরি গুড ম্যান, আই নো হিম। যদি তোমরা ভালো চাও তো ইহাকে এক্ষুনি ছাড়িয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে রতিকান্ত বাবুকে ছেড়ে দেয়া হলো। লকআপ থেকে বেরিয়ে রতিকান্ত বাবু হেসে সাহেবকে একটা স্যালুট করলেন। সাহেব রতিকান্ত বাবুকে ধমকালেন। গেট আউট অফ হেয়ার! ভয়ে রতিকান্ত বাবু সেখান থেকে পালালেন। রতিকান্ত বাবু চলে যাওয়ার পর সাহেবও সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে সাহেব খাতায় একটা কি যেন খসখস করে লিখে গেলেন। লেখার শেষে নিজের নামও সই করে গেছেন। সে রাতে সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেল যে টেকাস যখন পুলিশ কমিশনার ছিলেন তখন এই থানায় এই নামেরই লোক প্রধান অফিসার ছিলেন। পুরানো কাগজপত্রের সইয়ের সাথে সেই রাতে সই হুবহু মিলে গেল।